আসলে কি ধর্ষণ নাকি রাজনৈতিক ফায়দা নাকি গণতন্ত্রের একটা ব্যবসা? প্রথমে দুজনের মত যেখানে থাকে সেটা ধর্ষণ হয় কি? গণতন্ত্রের এটা কিন্তু এখন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে বা সে রাজনৈতিক দলের নেতাকে ডাউন করার জন্য এখন ধর্ষণের মেল এলিয়ে দেওয়ার মতো একটা সমাজে প্রতিনিয়ত একটা আলোচনা শুনতে পাই ধর্ষণ। ধর্ষণ শব্দটা আসলে কি ধর্ষণ নাকি রাজনৈতিক ফায়দা নাকি গণতন্ত্রের একটা ব্যবসা? তো সেই বিষয়ে আমি আলোচিত মুখ প্রসেনজিতের কাছ থেকে এই বিষয়ে আমি আজকে কিছু জানবো আরকি। সে সমাজের জন্য এটা কি বলতে পারে? ধর্ষণ আদৌ ধর্ষণ না রাজনৈতিক ফায়দা নাকি গণতন্ত্রের ব্যবসা? ধর্ষণ রেপ, যদি ইংরেজিতে আমরা সেটার প্রতিশব্দ করি, তার অ্যাকচুয়াল মিনিং যেটা হচ্ছে সেটা কনসেন্ট, যে সেটা না নিয়ে কারো সাথে অনিচ্ছা সত্ত্বেও সহবাস করা। তো ভারতবর্ষের যে আইন এবং বিচার বিভাগ রয়েছে, তো তার সাপেক্ষে আমরা এই যে ধর্ষণের অপরাধ এবং সেটার এগেইনস্ট এ যে অ্যাকশন নেওয়া, সেটা প্রচুর গলত আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি। তার অন্যতম উদাহরণ হচ্ছে যে জাতীয় যে অপরাধ যে কমিশনের যে রিপোর্ট গুলো রয়েছে, সেখানে মানে 80% যে রেপ কেস যেগুলোকে ফাইল হয়েছে প্রায় ফেক বলে ১ম থেকেই এটাকে মানে বলা হচ্ছে। ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে যে একটা পুরুষ বা একটা নারী ১ম এ সম্পর্কে ছিল। সম্পর্কে থাকাকালীন তারা উভয়ের সম্মতিতে সহবাস করেছে। পরবর্তীতে যখন সম্পর্ক ভেঙে গেল, তখন মেয়েটা ৬ মাস পরে, ১ বছর ২ বছর পরে গিয়েও কিন্তু ধর্ষণের মামলা দায়ের করছে, এবং পুরুষ যে সঙ্গীটা রয়েছে তাকে ধর্ষণের অপরাধে তাকে কিন্তু জেল হাজতে থাকতে হচ্ছে এবং জরিমানা দিতে হচ্ছে। ১ম এ দুজনের মত যেখানে থাকে সেটা ধর্ষণ হয় কি করে? ধর্ষণ তো আমরা ওটাকেই ধরবো যে একজনের সম্মতি ছিল না, জোরপূর্বক যার সাথে কোনো শারীরিক সম্পর্ক করা হলো। এবার যে ধর্ষণ, গণতন্ত্রের এটা কিন্তু একটা অন্যতম একটা এখন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এটা দুর্ভাগ্যজনক, এটা হওয়াটা উচিত নয়। যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে বা সে রাজনৈতিক দলের নেতাকে ডাউন করার জন্য এখন ধর্ষণের মেল এলিয়ে দেওয়ার মতো একটা সিস্টেম কিন্তু আমরা তৈরি করেছি। এটা শুধু এখানে ভারতবর্ষের জন্য নয়, এটা পাকিস্তানেও হয়, বাংলাদেশেও হয়। কিন্তু ভারত যেহেতু একটা নারীবাদী একটা রাষ্ট্র অঘোষিত, তো সেখানে এই ঘটনাটার প্রেক্ষাপট সবথেকে বেশি হয়। তার উত্তম উদাহরণ হলো এই জয়ললিতা, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তামিলনাড়ুর। তো একবার তার সাথে যখন হাস্তাহস্তি হলো, সেটা নিয়ে প্রবল আলোচনা হয়েছিল, এবং এ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন, জ্যোতি বসুর আমলেও যে তার উপর অনেক সময় যে মাথার চুল টেনেছে, এই করেছে বলে অভিযোগ রয়েছে। তো ওমেন সেন্টিমেন্ট এটা ভারতবর্ষের রাজনীতির একটা অন্যতম একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তার কারণটা কি? তার কারণটা হলো যে ভারত যেহেতু একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, তো এখানে সেই হিন্দু সংখ্যাগরিষ্ঠের যে ধর্মীয় যে উপাসনা পদ্ধতির আলোকেই কিন্তু সেই সেন্টিমেন্ট গুলো তৈরি হয়। তো আমরা জানি যে হিন্দুদের ১২ মাসে ১৩ পার্বণ এবং এর থেকে বেশি রয়েছে, এবং সেখানে দেব-দেবীদের যদি আমি সংখ্যা হিসেব করি, দেবীদের সংখ্যা কিন্তু বেশি। এক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। উপাসনা পদ্ধতি ঈশ্বর আর ভক্তের তো কোনো লিঙ্গ জাত হয় না। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যখন এই জিনিসটাকে গ্লোরিফাই করা হচ্ছে এবং দেবীদের সাথে সাধারণ নারীকে তুলনা করা হচ্ছে। এটা কিন্তু একটা সমস্যাকর বিষয়। এটার জন্য যে একটা জটিল অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে মেয়েরা হয়তো অপরাধী কিন্তু শাস্তি পায় না। তুমি কি বলতে চাইছো যে দেবীরা দেবীর জায়গায় থাক, কিন্তু ভগবান ভগবানের জায়গায় থাকবে? অবশ্যই দেখো ঈশ্বর, সাধারণ হ্যাঁ, নারীদের হুম, মানে দেবীর সাথে তুলনা করাটাই একদম উচিত না, বা সৃষ্টিকর্তার সাথে তুলনা করা উচিত না। কখনোই নয়। কারণ সৃষ্টিকর্তার যে অপরিসীম শক্তি রয়েছে বা দৈবিক শক্তিগুলোর যে অপরিসীম শক্তি রয়েছে, এটা তো আর আমাদের মাঝে নেই। সেটা একদম। থাকলে এত পরকীয়া ঘটতো না। সেটা থাকলে এত ব্যভিচার ঘটতো না। সেটা থাকলে এত খুন হতো না। এটা তো প্র্যাকটিক্যাল কথা। এগুলো তো একটা সাধারণ একটা ছোট ক্লাস 5 এর বাচ্চাও বলতে পারবে। আর সবথেকে যে ব্যবসা, এই যে গণতান্ত্রিক যে কথাটা বলা হয়, এটাই ১ম এ হাস্যকর একটা বিষয়। সংখ্যাগরিষ্ঠের রাজে সবসময় রাজত্ব চলে গণতন্ত্রের হিসেবে।
সংখ্যাগরিষ্ঠ যেদিকে ভোট দেবে সেদিকে রাজনীতির জয় হবে। যে দল সংখ্যাগরিষ্ঠের আ পালস বুঝে এবং সে অনুযায়ী কাজে লাগাতে পারে সে দলই জিতে। যেমন ভারতের বর্তমান যে কেন্দ্রীয় শাসক রয়েছে, কি করেছে রাষ্ট্রের জন্য যদি আমি তুলনা করি? কিন্তু তা সত্ত্বেও তো সে ক্ষমতায় আছে। কারণ কি? সে সংখ্যাগরিষ্ঠের ভাবাবেগকে সে পুঁজি করে তার রাজনৈতিক ব্যবসা করে যাচ্ছে। এটা হচ্ছে ১ম সত্য। আর গণতন্ত্রের যে মানে বিভিন্ন যে স্তম্ভগুলো রয়েছে সেখানেও নারীকে একটা অন্য একটা জায়গা দেওয়া হয়েছে। তো দেওয়া হতে পারে। নারীও তো মানুষ, তাকে জায়গা দেওয়া হতে পারে। কিন্তু তাকে মানুষকে যদি আবার নারী মানে দেবতার ঊর্ধ্বে চলে দেওয়া হয় তাহলে তো হবে না। সেটা কিন্তু হয় না। সব পুরুষ যেমন অপরাধী নয়, সব নারীও কিন্তু যে নিরপরাধী তা কিন্তু নয়। তার উত্তম উদাহরণ হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে হত্যাকাণ্ডগুলো ঘটলো, বরকে মেরে দিচ্ছে। এগুলো তো উত্তম উদাহরণ। আর যে বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ক্যারিয়ারে দেখতে পেয়েছি কি, যে যখন সে হয়তো বড় হতে যাচ্ছে তার একটা নারী কেলেঙ্কারি বেরিয়ে যাচ্ছে। মানে অভিযোগ, অভিযোগটাকে লোক কিন্তু ভারতবর্ষে সত্যি ভেবে নেয়। মানে পুরুষদের এগেইনস্ট এ যে নারীরা অভিযোগ করে সেটাই চরমজনে সত্য। কিন্তু আইনের ভাষায় হচ্ছে যতক্ষণ না পর্যন্ত প্রমাণ না হবে আপনি কিন্তু কাউকে কিন্তু অপরাধী বলতে পারেন না। অভিযুক্ত বলতে পারেন কিন্তু সে কিন্তু সাজাপ্রাপ্ত আসামি নয়। এই যেমন হয়তো মতাদর্শের দিক থেকে বর্তমান আমার থেকে ভিন্ন হতে পারে। যে এখন যে একটা যে ভারত সেবাশ্রমের যে কার্তিক মহারাজ, তার এগেইনস্ট এ দেখলাম একজন মহিলা বলছে যে আমার সাথে ১২ বছর আগে আ এই করেছে, ওই করেছে। তো ১২ বছর আপনি কোথায় ছিলেন ম্যাডাম? আমার প্রশ্নটা রইল। কার্তিক মহারাজ আমার সাথে তার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। কিন্তু দিন শেষে সেও তো পুরুষ। তাহলে ১২ বছর যাবৎ আপনি কোনো কিছু বললেন না মিডিয়াতে কিছু এসে, আজকে কাদের প্ররোচনায় এসে আপনি অভিযোগটা করছেন? এটা তো সবথেকে একটা বড় প্রশ্ন। আর আমরা এর আগেও দেখেছি যে মিথ্যে, যে নারী সেন্টিমেন্টটাকে লাগিয়ে কি করে রাজনীতি করতে হয়। তখন আরজি করের ঘটনা একটা নিন্দাজনক, ধিক্কারজনক একটা ঘটনা তো আমরা কি দেখলাম? বলল কি ১৫০ গ্রাম বীর্য পাওয়া গেছে। পরবর্তীতে যখন প্রুভ হলো ওখানে ওরকম কোনো বিষয়ই ঘটেনি। মানে এরকম কোনো এত সিমেন্ট পাওয়াই যায়নি। ন্যাচারাল নয় ভাই। আমরা তো আর গন্ডার নই। এটা সত্যি কথা। এত সিমেন্ট একটা পুরুষের পক্ষে রাখা তো সম্ভব নয়। তো তার মানে কি দাঁড়াচ্ছে? যে নারী সেন্টিমেন্ট নিয়ে ভালো রাজনীতি কিন্তু ভারতবর্ষে হয় এবং হয়েছে। এবং সেটা হয় বলে কন্যাশ্রী প্রকল্প চলে, লাডলি বেহানা প্রকল্প চলে। কিন্তু পুত্রশ্রী চলে না, লাডলি ভাইও চলে না। এটা হচ্ছে ভারতবর্ষের রাজনীতির মানে অন্যতম একটা অঙ্গ। তো বাদবাকি তো আমরা হিন্দু মুসলিম করে মারামারি করবোই। মানে ২ ছেলে মিলে। আমি তুমি মারামারি করব। কিন্তু তোমার আমিনও পাবে কন্যাশ্রী, আমার ওই লক্ষ্মীও পাবে ওই লক্ষ্মী ভান্ডার। মানে আমরা কত জায়গায় যে নির্বোধ এটা আমাদের মানে আর বলার আর জায়গা নেই। তার আর মানে তুমি বলতে চাইছো যে ধর্ষণ অর্থাৎ নারী গণতন্ত্রের যেমন একটা ব্যবসা, রাজনৈতিকও একটা ক্ষমতা তৈরি করার রাস্তা। গণতন্ত্র মানেই হচ্ছে একটা ব্যবসা, পুঁজিপতিদের ব্যবসা। ওপেন করে তো আর এর থেকে এটা তো সবাই জানে। কারণ গণতান্ত্রিক ধরো মদন মিত্র সরাসরি বলেছিলেন তৃণমূলের যে সাংসদ ছিল যে, "আমি এত কোটি টাকা দিয়ে টিকিট কিনেছি, এত কোটি টাকা কামিয়ে নিয়েছি।" এখনো রয়েছে। তুমি যদি চাও সেটা YouTube এ রয়েছে ভিডিওটা। তাহলে ধর্ষণ যে জিনিসগুলো মানুষ নিয়ে এত সমস্যা করে, হুম। আদৌ কি এগুলো ধর্ষণ? নাকি এগুলো 80% জাস্ট কেস মিথ্যা হচ্ছে। এবার কিছু সত্য কেস অবশ্যই রয়েছে। অস্বীকারের তো জায়গা নেই। কিন্তু অনেক জায়গায় ধর্ষণটা বাড়ার কারণ কি? বা ধর্ষণটা হওয়ার মূল কারণ? আ প্রথমত যে বিষয়গুলো রয়েছে যে ফ্রি মিক্সিং যে পরিবেশটা ভারতবর্ষে রয়েছে অতিরিক্ত লেভেল। আমরা যতই বলি না কেন যে প্রকৃতিগতভাবে তো নারী পুরুষকে যখন সৃষ্টি করা হলো, সেখানে যৌনতাটাকে মুখ্য হিসেবে কিন্তু সৃষ্টি করা হলো। তুমি যদি দেখো তোমার ধর্মে আদম এবং হাওয়া, হিন্দু ধর্মে মনু শতরূপা। এগুলো তো ফ্যাক্ট। তো যৌনতার জন্য সৃষ্টির উদ্দেশ্যে নারী পুরুষকে যেখানে সৃষ্টি করা হলো, তো সেখানে সেই আগুন আর জলকে যদি আমরা এক জায়গায় রাখি তাহলে তো ঘটনা ঘটবেই। এবং তুমি হয়তো বলতে পারো যে আজকের দিনে দাঁড়িয়ে আমি শিক্ষা অশিক্ষার কথা বলছি। কিন্তু এগুলো তো ঘটনা। হয়তো ৫ জন করছে না, ১০ জন করছে না, ৯০ জন করছে না। কিন্তু ১০ জন খারাপ ছেলে তো আছে। যাদের মেন্টালিটি ওই লেভেলের রয়েছে এবং ১০ জন মহিলাও রয়েছে যাদের ইচ্ছা রয়েছে। না হলে এরকম বার্থডে পার্টি করে বাইরে চলে যাচ্ছে। কই আমাদের তো আগের জেনারেশন যায়নি। আমার নিজের ঘরেও জেঠতুতো দিদি রয়েছে, তাদেরকে কিন্তু আমি কখনো দেখিনি। এরকম ফ্রি মিক্সিং পরিবেশে কিন্তু ধর্ষণকে কেন্দ্র করে ধর্ষণের
যে বিচার চাওয়া একটা গণতন্ত্র প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায়, সেটা বাদ দিয়ে এই যে ধর্ষণ হলে এই রাত দখল, খাট দখল, না এইসব এগুলো এই যে ব্যাপারগুলো এই আসলে যেগুলো হয়, হুম, হুম। এগুলো আসলে এই যে এতে দেখো করে না কি এটা আরো ফ্রি মিক্সিং এর সুবিধা দেখো পাওয়া আমি যায়? তোমাকে এই বলি এই যে এই ব্যাপারটা ঘটলো আরজি করে তার সাপেক্ষে কিন্তু এখন আন্দোলন কোথায়? ভেতরে কিন্তু সেট আপ হয়ে গেছে। তার মানে কি সাধারণ মানুষকে এগুলো আবেগে ভাসানো হলো। মেয়েটাকে মারা হয়েছে রাজনৈতিক কারণে। কিভাবে হয়েছে, ধর্ষণ আদৌ হয়েছে কিনা সেভাবে বা এত গ্রাম বীর্যের যে কাহিনী হয়েছে সেগুলো প্রুভ হয়ে গেছে। এবার রাজনৈতিক কারণকে সেটাকে ধর্ষণ রূপে কেন সেটাকে প্রমোট করা হচ্ছে? কারণ যেখানে সে যদি সেখানে ওমেন সেন্টিমেন্ট কে এপ্লাই করা যায়। তো সে এপ্লাই করার চেষ্টা বেশি কে করে? ভারতবর্ষের সবথেকে নারী নিয়ে রাজনীতি যদি কেউ করে থাকে, এটা হচ্ছে মানে এদেশের তথাকথিত ছাগলের ৩ নম্বর বাচ্চারা। আমি তাদেরকে নাম বলব না। তাদেরকে মোটামুটি আপনি ছাগলের ৩ নম্বর বাচ্চা দিয়ে Google এ সার্চ করবেন তাদের নাম চলে আসবে। আর এখন আবার সেটাকে নিয়ে আবার সেটাকে যেহেতু বাম থেকে রামে যাওয়া সিস্টেমে চলে আসছে, এখন সেটাকে বিজেপি নিয়ে রাজনীতি করছে। আর মমতা ব্যানার্জি কিন্তু নিজেই তো মহিলা নেত্রী। কিছু বলার নেই। তার মানে সর্বশেষ বোঝা গেল ধর্ষণকে কেন্দ্র করে ২টো ৩টে জিনিস করা যায়। একটা ধর্ষণ মানে যে শব্দটা এটাকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতায়ও আসা যায় হুম। বা গণতন্ত্র প্রক্রিয়ায় এটা ব্যবসাও করা যায়। তোমার যদি মনে থাকে কাকি, তাহলে যে সিঙ্গুর যখন আন্দোলন হয়েছিল, এতগুলো কৃষক মারা গেছিল সেটা কিন্তু কারো কাছে মাথায় নেই। যে তাপসী মালিকের কথা কিন্তু আমরা কেউ ভুলিনি। কেন ধনঞ্জয় চট্টোপাধ্যায় তো আছে। ওটা তো তারও আগের ঘটনা। অথচ প্রমাণ হলো ধনঞ্জয় বাবু কিন্তু নির্দোষ ছিলেন। কিন্তু আজকে ধনঞ্জয় বাবুর আত্মা যদি দেখতে আকাশ থেকে দেখতে পেত আমি তাকে বলতাম, ক্ষমা চাইতাম। কারণ যে লোকটা নির্দোষ ছিল তাকে এভাবে কিন্তু মেরে দেওয়া হবে। তাহলে এত বেটি বাঁচাও, বেটি পড়াও, কন্যাশ্রীর উপর ব্যাপারটা লক্ষ্মীর হচ্ছে ভান্ডার এসবের কি প্রয়োজন? ভারতবর্ষে নারী কমিশন রয়েছে এবং ওমেন যে ভোট ব্যাংক পাওয়ারটা রয়েছে সেটাকে সেভাবে করে দিয়ে রেখেছে। পুরুষদের ওমেন পুরুষদের তো সেরকম ভোট ব্যাংক নেই, পুরুষদের জন্য কোনো কমিশন নেই, সেটা করার কোনো প্রয়োজনীয়তা পুরুষরাও বেশিরভাগ মনে করে না। কারণ আজকাল কি? তো আজকাল তো তাও একটু বলছে সোশ্যাল সাইট হিসেবে। আগে তো লোক এগুলোও বলত না। আগে তো লোক এগুলোও বলত না। মেনেই নিয়েছিল। কারণটা হচ্ছে একটাই যে নারী মানি দেবী, নারী মানি শক্তি, নারী মানি নেই। সব নারী যদি দেবী হয় তাহলে তো পুতনা রাক্ষসীর জন্ম হতো না। হিন্দু ধর্ম মতে যদি হিসেব করি। সৃষ্টিকর্তা তো ওখান থেকে আমাদের নির্দেশ করছে। ওখানে কিন্তু আসলে যে গল্পগুলো দেখানো হচ্ছে ওখানে সত্যটা প্রকাশ করা হচ্ছে। যে দেখো ওখানে দেব-দেবী যেমন লক্ষ্মী, সরস্বতী, দুর্গা থাকতে পারে, পুতনা রাক্ষসীও থাকতে পারে। তো আমরা যদি সেখান থেকে না শিখি তাহলে কি করে হবে? এই তাহলে যে তোমাদের যে কারবালার কাহিনী রয়েছে সেখানে কি দেখানো হলো? যে নিজ ধর্মের মানুষই কিন্তু মেরে দিচ্ছে। তার মানে কি বেঈমান সব জায়গায় থাকতে পারে, ক্ষতিকর মানুষ সব জায়গায় থাকতে পারে। এগুলো তো শিক্ষা। এবার তুমি যদি সেটাকে না সকল মুসলমানই ভালো দিনদার সেটা বললে তো হবে না ভাই। আজকের যুগে দাঁড়িয়ে তুমি সেটা বললে হবে না। এটা শুনে হয়তো অনেক মুসলিম আমার উপর রাগ করতে পারে। কিন্তু এটা তো ফ্যাক্ট। মুসলমানের ক্ষতি সবথেকে বেশি মুসলমান করে। হিন্দুর ক্ষতি সবথেকে বেশি হিন্দু করে। এগুলো ধর্ম এখানে মূল বিষয় না। আমি কি বোঝাতে চাইলাম যে ক্ষতিকর জিনিস সব জায়গাতেই থাকতে পারে। কিন্তু আমরা সেটাকে মেনে নিই না। মেয়েরা ক্ষতি করছে সে কথা বলার ক্যাপাবিলিটি ভারতবর্ষের পুরুষদের কাছে নেই। এই বুঝি এই আমার পিছে পুলিশ পড়ে গেল। এই ভয়টা পাই। এই বুঝি সমাজ আমাকে খারাপ ভাবলো। এই ভয়টা আমরা পেয়ে যাই। এটার কারণ কি? এই বুঝি আরেকটা কারণ হচ্ছে যে এরকম যদি বলতে থাকি তাহলে সমাজের কাছে আমি খারাপ হবো, আমি ভালো মেয়ে আমার জুটবে। এটা চরম সত্যি কথা। আমি আজকে বললাম এটা চরম সত্যি কথা। না তাহলে ধর্ষণটা তো শুধু মেয়েরা না, পুরুষরা তো হতে পারে। তো হচ্ছে তো। বাচ্চা ছেলেরা কি ধর্ষণ হয় না অনেক জায়গায়? তাহলে সেটার বিচার চাওয়া হয় না কেন? কারণ সেটাকে নিয়ে প্রমোটিং করা হয় না, সেটাকে নিয়ে বাণিজ্য চলে না। সমাজ ও সেটাকে সেভাবে করে দেখে না। সমাজ দর্শনের উপর রাজনীতি চলে। সমাজ যেদিকে থাকায়। সমাজ দর্শন যদি চায় হিন্দু রাষ্ট্র চায় মানে এখন হিন্দু রাষ্ট্র চায়। কেউ ভারতবর্ষ তো আজ থেকে ১৫ বছর আগে কেউ হিন্দু রাষ্ট্র চেয়েছে? কংগ্রেস আমলে তুমি দেখেছো কেউ হিন্দু রাষ্ট্রের জন্য চিল্লিয়েছে? চায়নি। কারণ কি সমাজ তখন সেটা চায়নি। এখন সমাজ চাইছে। সর্বশেষ তোমার কাছে তাহলে কি দাঁড়াচ্ছে? ধর্ষণ আসলে ধর্ষণ? না রাজনৈতিক ক্ষমতায়ন? না দেখো গণতন্ত্রের ব্যবসা? জাতীয় অপরাধ কমিশনের রিপোর্ট 80% রিপোর্টেই তো ভুয়া। এবার যেটা কসবা ল কলেজে হয়েছে সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ করা দরকার বলে আমি মনে করি। কারণ সেই
নির্যাতিত যদি আদৌ যদি নির্যাতিত হয়ে থাকে তাহলে তার আ মানে যেটাকে বলা হয় তার যে আইনি অধিকার পাওয়ার, ন্যায় বিচার পাওয়ার কিন্তু অধিকার অবশ্যই রয়েছে। কিন্তু আদৌ সেখানে এই মিশ্রা এবং যে আরো ২ জন ছিল মানে ৩ জন কোন সাপেক্ষে ঘটনাটা ঘটিয়েছিল, আদৌ সেটা এরকম ধর্ষণ ছিল কিনা না রাজনৈতিক ক্ষমতা দখলের কোনো একটা প্রেক্ষাপট তৈরি বা এর আগের কোনো ঘটনাচক্র আছে কিনা সেগুলো খুঁটিয়ে তো দেখতে হবে। এখন দেখবে কি করে? এটা তো সম্ভব নয়। কলেজে তোমার সিসিটিভি সব জায়গায় বসিয়ে রাখবে এবং কলেজ কর্তৃপক্ষর যে যারা রয়েছে তাদের প্রত্যেককে সাথে নিয়ে তদন্ত করা উচিত বলে আমি মনে করি। কারণ একটা আইন যেখানে পড়ছে সেখানে যদি এরকম হালত হয়ে থাকে তাহলে তো অ কারো জন্য নিরাপদ নয় বিষয়টা। কারণ সেটা মেয়েটার জন্য হলেও সেটা নিরাপদ নয়। আর ছেলেগুলো যদি নির্দোষও হয়ে থাকে সেটা নিরাপদ নয়। কেন? কারণ যে কেউ তারপরে এটাকে এরকম কোনো কিছু ইউজ করে ফাঁসাবে ছেলেদেরকে। বা যে কেউ আবার যদি মেয়েটাও যদি সত্য হয়ে থাকে এরকম ভাবে ধর্ষণ করে সে মুক্তি পেয়ে যাবে। এটা তো মেনে নেওয়া যায় না। আমরা তো নারীদের বিরোধিতা নই। একজন নারী নির্যাতিত হলে তার বিপক্ষে কি আমি বলব? কখনোই নয়। নারীবাদের বিরোধিতা আর নারীর বিরোধিতা দুটো তো আলাদা বিষয়। তাই নয় কি? একদম তাই। তাইলে এবার যে ধর্ষণ নিয়ে রাজনীতি এখানে এভাবে হচ্ছে, তার কারণ কি? ওই যে বললাম ওমেন সেন্টিমেন্ট। মানে বিজেপিও দেখো বলছে ২৬ এ রাজনীতি সে যদি ভোটে যায় ৳৩,০০০ দেবে। কিন্তু সে বলতে পারছে না যে নারী পুরুষ সবাইকে আমি দেব। আর সে জানে পুরুষ তো সে গাধা ঘোড়া আছে। সে এমনিতেই ভোট দিয়ে দেবে। হিন্দু করলেই হয়তো হিন্দু পুরুষ অনেকগুলো ভোট দিয়ে দেবে। মমতা ব্যানার্জি জানে মামাটি মানুষের যা বললে পুরুষরা ভোট দিয়ে দেবে। সমাজে এত ধর্ষণ বেড়ে যাওয়ার মূল কারণ কি? সমাজে যে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ বেড়ে যাওয়ার ১ম অন্যতম কারণ হচ্ছে যে বিবাহটাকে প্রায় অকার্যকর মতো করে দেওয়া। এর জন্য বেসিক্যালি দায়ী হচ্ছে ভারতের আইন এবং বিচার বিভাগ। তুমি ভালো করে লক্ষ্য করলে দেখবে যে সাম্প্রতিক সময়ে কিছুদিন আগেই তুমিও হয়তো দেখেছো আমি পোস্ট করেছি এবং এটা রিপোর্ট যে প্রায় মানে 42% যে ভারতের পুরুষরা কিন্তু এখন ২৬ থেকে ৪০ বছরের যে পুরুষ রয়েছে তারা বিয়ে করতে চাইছে না। তার কারণ কি? ভারতবর্ষে যেহেতু হিন্দু মেজরিটি স্টেট তো এখানে হিন্দু কোড বিল চলে হিন্দুদের জন্য। যে হিন্দু কোড বিলের সাথে বেসিক্যালি হিন্দু ধর্মের কোনো যোগসূত্রই নেই। পুরো ব্রিটিশদের যে আইন মানে রানী ভিক্টোরিয়াকে পদলেহন করে যে আইন তৈরি করা হয়েছিল, সে আইনটাকে পুরো হিন্দু কোড বিলে ঢোকানো হলো। কে ঢুকিয়েছিল? যে আম্বেদকর বাবু পরবর্তীতে বুদ্ধ হয়ে গেছে। মানে হিন্দুরা অত্যাচার করছে বলে। আচ্ছা সেটা তো অন্য বিষয়। এই যে আইন, তো আইনের ফলে হিন্দু ছেলেরা এটা মনে করে মানে আজকের যুগে একটু বুদ্ধিমান যারা রয়েছে, বিয়ে থেকে বিষের বোতল উত্তম। এবার সেটা যতই বলুক না কেন প্রকৃতি কেন আমাদেরকে কেন বিয়ে থেকে হিন্দু সমাজে হুম, হিন্দু ছেলেরা কেন হুম। মনে করছে যে বিয়ে থেকে বিষের বোতল উত্তম? তুমি সাম্প্রতিক সময়ের কেসগুলো দেখবে যে বিয়ে করেছে, করে বরকে নিয়ে মেঘালয়ের মতো কেস করে। হাসব্যান্ডকে ঝুলে পড়ে মরতে হচ্ছে। এবং আমি আমার সুদীর্ঘ জীবনে একটা সময় তো উকিল বাবুর আন্ডারে ছিলাম, কাজ করেছি। সেখানে দেখেছি ছোট ভাইয়ের কাছে নিজের সম্পত্তি বিক্রি করে খরপোশ দিতে হয়। হিউজ মানি। তো তাহলে কেন তারা এই রিস্কে যাবে? আর সবথেকে বড় কথা হচ্ছে সমাজ এটার কোনো বিরোধিতা করছে না। আমি তোমাদের মাঝে দেখেছি যে হয়তো উচ্চ কাবিননামা নিয়ে কোনো মুসলমান পুরুষকে নির্যাতন করছে। সমাজ কিন্তু ছেলেটার পক্ষে কিন্তু বলছে। আইনের ওখানে গিয়ে না বলতে পারলেও সে কিন্তু সোশ্যাল সাইটে অন্তত বলছে। এটা উচিত হয় না, এটা এই তো একটা সামাজিকভাবে বা পারিবারিকভাবে সেটাকে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু হিন্দু ম্যারেজে একটা এমন একটা প্রভাব রয়েছে যে নারী তার আগের যত অপকর্মই করুক তাকে কিন্তু খরপোশ দিতে হবে। ইভেন সে যদি চাকরিজীবীও হয়, অনেক হিন্দু পুরুষ মনে করে আবার চাকরি করলেও বোধহয় খরপোশ দিতে হবে না। এটা কিন্তু ভুল ধারণা। চাকরি করলেও কিন্তু খরপোশ দিতে হবে। ভালো করে তাদেরকে আমি হিন্দু কোড বিল পড়তে বলব। আর এই যে ধর্ষণ, ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ এই যে ম্যারেজ সিস্টেমটাকে বিগড়ে যাওয়া। এটা তুমি দেখবে এটা সব জায়গাতেই কিন্তু ঘটছে। শুধু এন্টায়ার হিন্দু যে সোসাইটিতে ঘটছে তা কিন্তু না। তুমি দেখবে ছোট, ছোট তোমাদের যে ইসলামিক সমাজেও কিন্তু ছোট, ছোট অনেকগুলো বাচ্চা ধর্ষিত হচ্ছে। তার কারণ কি? ওখানেও বিয়েটা কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। যেহেতু মেজরিটি হিন্দু সমাজ সেটার একটা প্রভাব তো মুসলমান সমাজের কাছে গিয়ে পড়বেই।
কারণ ২০ গ্রাম জলে ৮০ গ্রাম যখন কমলার জুস দেওয়া হবে, সেটা কমলার জুসের মতোই কালার হয়ে যাবে। প্রভাবকের ঘটনাই এটা। এবার যেহেতু কেন বিয়ে এবার ডিলে হচ্ছে? তুমি লক্ষ্য করবে যে বিভিন্ন স্টেট ভারতের যে নারীদের শিক্ষার জন্য কিন্তু অতিরিক্ত প্রকল্প হাতে নিয়েছে। নিয়েছে, নারী শিক্ষাকে সাধুবাদ জানিয়েছে। এটা জানাতেই পারে। কিন্তু আল্টিমেটলি দিন শেষে সেই স্বনির্ভর তথাকথিত মহিলারা কি করছে? একদম সমাজের মাত্র ১০% যে সফল পুরুষ রয়েছে তাদেরকেই চুজ করতে চাইছে। এখন ১০% সেই সফল পুরুষ কতজনকে বিয়ে করবে? তার উপর ভারতের যা আইন হিন্দু পুরুষ কিন্তু ১ টার বেশি ২ টো বিয়ে করতে পারবে না। এই যে ঘটনা, এই যে প্রেক্ষাপট এগুলো কি হচ্ছে সমাজের মাঝে? একটা অস্থিতিশীল যৌন চাহিদা কিন্তু উৎপন্ন করছে। তুমি লক্ষ্য করবে এটা দুর্ভাগ্যজনক কথা যে যেহেতু যেরকম তোমাদের যে ইসলামের জন্য পবিত্র স্থল মানে এটাকে বলা হয় কি পীঠস্থান সৌদি আরবের মক্কা মদিনা। তো হিন্দুত্বের জন্য পবিত্র স্থান কোথায় মানি আমরা? উত্তরপ্রদেশ। যেহেতু ওখানে মথুরা রয়েছে, কাশী রয়েছে এবং অযোধ্যা রয়েছে। সেই জায়গায় তোমার বিগত দিনে একটা খবর প্রকাশ হয়েছে প্রায় অনেকগুলো সেক্স ডল পাওয়া গেছে। তার মানে কি সে যৌন চাহিদা পূরণ করার জন্য সে বিকল্প পদ্ধতি নেওয়ার চেষ্টা করছে। কেন? কারণ সে যেটা আসল যে পদ্ধতি ছিল সেটার উপযুক্ত যে যোগান সেটা কিন্তু সমাজে আর নেই এবং তারা তাদের কারণে পাচ্ছে না। এবার সবার তো আর সেক্স ডলের দাম তো আর এই লেভেলে নয় যে সবাই কিনবে। ধর্ষণের মূল কারণ এত কেন? আজ থেকে তো ২০-৩০ বছর আগে এত ধর্ষণের প্রভাব ছিল না। তার অন্যতম অ্যাকচুয়ালি কারণ হলো যে ভারতবর্ষের যে সরকার, আইন বিচার বিভাগ এখন কি করেছে তোমার পরকীয়াটাকে প্রায় অপরাধ নয় ফৌজদারি এরকম আইন করেছে এবং লিভ ইন কে বৈধতা দিয়েছে। তাই এখন যে অনেকগুলো নারী পুরুষ অবৈধভাবে যেহেতু বিয়েটা সঠিকভাবে পাচ্ছে না, তারা এই অবৈধ সম্পর্কে জড়াচ্ছে এবং যেহেতু নারীদের অপরাধকে এখানে ক্রিমিনালাইজ করা হয় না, তো অনেকগুলো নারী আবার এই যে ঘটনার প্রেক্ষিতে যে তোমার লিভ ইনটাকে বা পরকীয়াটাকে তাদের উপর পরবর্তীতে ধর্ষণ হয়েছে বলেও চালাচ্ছে। তো এটাই হচ্ছে মূল চরম সত্য কথা। তো এখানে এর সমাধান একটাই যে যে আসল যে ভারতীয় সমাজ ব্যবস্থা ছিল, তাকে পুনরুত্থান করার কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আর না হলে যে ব্যবস্থা রয়েছে তার হিসেবে ধর্ষণের যে প্রেক্ষাপট রয়েছে তার আইন কিন্তু পরিবর্তন করতে হবে।